জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। রোহিঙ্গা সংকট নিরসনে গৃহীত উদ্যোগগুলো অপর্যাপ্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই সেই দেশটিকেই এর সমাধান করতে হবে। রাতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে 7টি প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবাসনে কাজ শুরু করাই একমাত্র সমাধান। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আরাকান আর্মির উপর চাপ প্রয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. প্রাথমিক বাছাই থাকা 22 রাজনৈতিক দলের মধ্যে সব ধরনের শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। এই দুটি দলের বিষয়ে দাবি আপত্তির জন্য শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে প্রতীক জটিলতায় এনসিপিকে আরও চিঠি দেবে ইসি। সন্ধ্যায় ইসি সচিব আক্তার আহমেদ এই বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের বিষয়ে অধিকতর যাচাই বাছাই চলছে। পাশাপাশি 9টি দলের বিষয়ে পূর্ণ তদন্ত করা হবে বলে জানান ইসি সচিব। একই সঙ্গে তথ্য ঘাটতি থাকায় 7টি দলের নিবন্ধন আবেদন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। 7টা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিতে পারেন নাই, সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে। এদিকে শাপলা প্রতীক দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শাপলা প্রতীক আদায়ে জনগণকে সাথে নিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের নিবন্ধন বিষয়ে প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাপলা দিতে আইনি বাধা নেই, এ বিষয়ে ব্যাখ্যা দিতে না পারলে ইসিকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশন একটি দলের কার্যালয়ে পরিণত হচ্ছে মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, ইসি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ না করলে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। এদিকে এতদিন কোনো মিছিল মিটিং না করলেও জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়টি সন্দেহের চোখে দেখছে এনসিপি। যেহেতু শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই, ইসি যেহেতু স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করছে, আমরা নিবন্ধন শাপলা সহ চাই। এবং এই ক্ষেত্রে ইসি যদি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ না করে, তাহলে আমরা মনে করি যে নির্বাচনও সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়। একটি প্রশ্ন থেকে যায়, আমরা এই পর্যন্ত জাতীয় লীগ নামে কোনো একটি মিছিল, মিটিং, সভা, সেমিনার কোথাও দেখি নাই, কিন্তু তারা এটাকে নিবন্ধন দিতে যাচ্ছে। এই জন্য আমাদের ইসির প্রতি সন্দেহের জায়গাটা আরও বেশি ঘনীভূত হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই, তবে জুলাই সনদের আইনগত ভিত্তি আগে দিতে হবে, এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এআই টুল ব্যবহার করে প্রতিমার বিকৃতি ছবি ব্যবহার করে ভারতীয় প্রোপাগান্ডা মিডিয়া সেল
ওই টুলটাকে ষড়যন্ত্রকারীরা বারবার ব্যবহার করেছে এবং ধর্মীয় সম্প্রীতির জায়গায় ব্যাঘাত করার চেষ্টা করেছে। সাজিদ আলম বলেন, প্রতীক শাপলা পাওয়ার সাথে নির্বাচন আগানো পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন বাইরের চাপে পিষ্ট না হয়ে শাপলা প্রতীক দিবে এমন আশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের জন্য কিছু নগদ অর্থ তুলে দেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিবে, এনসিপির সেই জায়গায় কোনো আপত্তি থাকবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই সনদের আমরা আইনগত ওই ভিত্তিটা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই, আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। দেশের জনগণ এখন নির্বাচনমুখী। কোনো দল নির্বাচনে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, যেসব দেশে পিআর পদ্ধতি বিদ্যমান রয়েছে সেখানে পরিস্থিতি সবসময় অস্থিতিশীল থাকে, তাই দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে বলে মন্তব্য করেন তিনি। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে বাধা দেওয়ার চেষ্টা করা হলে দৃশ্যমান জানিয়ে দেশি বিদেশি যারাই ষড়যন্ত্র করবে তাদের জনগণ প্রতিহত করবে বলে আশা করেন তিনি। সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় এনসিপি। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে, একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। পরাজিত শক্তি নাশকতা চালানোর চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শনে এসে একথা বলেন তিনি। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এ সময় বিএনপির এই নেতা বলেন, এবারও দুর্গাপূজাকে ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল, তবে অতীতের মতো সেটি সফল হয়নি। নাশকতামূলক কাজ নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি, তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে তাহলে এদেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভীল, চাকমা, মারমা সবাই একজনের সাথে প্রতিহত করবে। দেশে আবারও নতুন অসুরের আবির্ভাব ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যারা 1971 সালের 14 ডিসেম্বর হত্যার সঙ্গে জড়িত ছিল তারাই এখন আপনাদের কাছে ভোট চাইতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, তাই দল মত ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে। মির্জা আব্বাস আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিএনপির হাতে সবচেয়ে বেশি সুরক্ষিত। এখন
এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি অসুর গজাচ্ছে আমার ধীরে ধীরে মনে হচ্ছে আমার কাছে। যারা 71 সালে এই জগন্নাথ হলের যিনি প্রবোস ছিলেন, আমার পরিষ্কার মনে হয় জেসিদের 14ই ডিসেম্বর সম্ভবত তাকে এখান থেকে নিয়ে হত্যা করেছিল। আজকে তারাও আপনাদের কাছে আসছে ভোটের জন্য। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমাদের 5 দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে। তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। আর আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দ্বিতীয় ধাপে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত জনমত গঠনে গণসংযোগ সহ 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। মঙ্গলবার সকালে বসুন্ধরাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। প্রশাসনের আশ্বাস ও শারদীয় দুর্গাপূজার কারণে মঙ্গলবার রাত 11টা থেকে 5 অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে অবরোধ স্থগিত করেছে জম্মু ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এই ঘোষণা দেয় তারা। এর আগে মঙ্গলবার জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহিংসতায় গুইমারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় ত্রাণ সহায়তা ও ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাস দেওয়া হয়। সহিংসতার ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। সব মিলিয়ে এসব বিষয়ে বিবেচনায় অবরোধ স্থগিতের ঘোষণা দেন তারা। একই সাথে তারা পাহাড়ি কোনো আঞ্চলিক সংগঠনের সহযোগী সংগঠন নয় বলেও দাবি করা হয়। তবে ঘোষিত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বহির্শক্তির প্রভাব রয়েছে। এছাড়া স্থানীয় একটি মহলও এ ঘটনায় ইন্ধন দিচ্ছে। পুরো বিষয়টি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি। বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে এবং সর্বোপরি ইপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে। তো আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে।
খাগড়াছড়ির পরিস্থিতি এখন শান্ত, তবে পূজা যেন নির্বিঘ্নে না হতে পারে সেজন্য ফ্যাসিস্টরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয়ে এই ইস্যুতে অংশীজনের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন এই পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা ভাব গম্ভীরের সাথে করার কথা, এবং তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। এটাই তারা করার চেষ্টা করতে পারে, তারা সফল। জুলাই আগস্টের আন্দোলনে দেশের অন্তত 41টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর 50টির বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণে তদন্ত কর্মকর্তা বলেন, জুলাই আন্দোলন সহ গত 15 বছরে যত গুম, খুন, জখম, অপহরণ, নির্যাতন, পাতানো নির্বাচন ও জঙ্গি নাটক হয়েছে, সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে বলেও জবানবন্দি দেন তিনি। এর আগে সোমবার দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতে 3,05,000 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন ট্রাইব্যুনাল 2। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণে এ সংক্রান্ত দলিল আদালতে দাখিল করেছেন স্থানীয় সাব রেজিস্ট্রার। মঙ্গলবার সকালে ঢাকার 5ম বিশেষ জজ আদালতে প্লট জালিয়াতির 2 মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আদালতে সাক্ষ্য দেন 2 জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ 9 জন। এ সময় পূর্বাচল ও ধানমন্ডির সুধা সদনের প্লটের মালিকানার নথি দাখিল করেন সাক্ষীরা। এর আগে 3 মামলায় 11 জনের সাক্ষ্য দেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলাগুলো করে দুদক। এ সময় মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়। ভক্তের ঢল আর শঙ্খধ্বনির ঐক্যতানে শাস্ত্র আচার আর মন্ত্রপাঠের সাথে ধূপ, দীপ আর ফুলের সুবাসে আড়ম্বরে পালিত হল কুমারী পূজা। মঙ্গলবার সন্ধ্যায় হয় সন্ধি পূজার আসর। ষষ্ঠী সপ্তমী পেরিয়ে অষ্টমীর সকালে দেবী দুর্গার দর্শন পেতে মন্দিরে মণ্ডপে ভিড় করেন ভক্তরা। মঙ্গলবার সকালে মন্ত্রপাঠের মাধ্যমে ষোড়শ উপাচারে শুরু হয় মহাষষ্ঠীর পূজা। এরপর পুষ্পাঞ্জলি শেষ করে মঙ্গলবার সকাল 11টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী মায়ের উন্মোচনের মাধ্যমে শুরু হয় অষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। এবছর 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি নামে এক ব্রাহ্মণ কন্যাকে কুমারী বানানো হয়, যার শাস্ত্রীয় নাম দেয়া হয় মলিনী। ঢাকের তালে তালে উলুধ্বনি দিয়ে চণ্ডী পাঠ করে তাকে দেবীর আসনে বসানো হয়। মা তো মাতৃরূপেই মাকে পূজা হচ্ছে, তো এই মাতৃরূপ প্রতিটি নারীর মধ্যেই জাগ্রত। আমাদের সমাজে যে নারীর প্রতি অশ্রদ্ধা করা হয়, তাদেরকে অসম্মান করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়, এগুলো বন্ধ করা প্রয়োজন এবং কুমারী পূজার মাধ্যমে আমরা সেটি জাগরিত করতে চাই। 1 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সের কুমারীকে এই দুর্গাপূজার সময় কুমারী রূপে পূজা করার বিধান আছে। শুদ্ধাত্মা কুমারীর মধ্যে দেবী ভগবতীর সর্বাধিক প্রকাশ, এবং এই শুদ্ধাত্মা বলতে আমরা সাধারণত 5 থেকে 7 বছর বয়স অবধি যে কুমারী তাকে আমরা নির্বাচন করি।
মহাষ্টমীতে পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে আসেন দুই উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের সম্প্রীতির উদাহরণ তৈরি করতে চায় বর্তমান সরকার। এদিকে পূজা মণ্ডপে আসা ভক্তরা জানান, গত বছরের তুলনায় এবার নির্বিঘ্নে তারা পূজা পালন করতে পারছেন। ভয় নয়, আনন্দে কাটুক আপনাদের এই উৎসব, এবং জানুন যে রাষ্ট্র সবার, সরকার সকলের জন্য, আর আমরা সকলে মিলে একটি সুন্দর নতুন দেশ গড়ার প্রতিজ্ঞা করি। এদিকে রাজধানীর বাইরেও সারা দেশে মন্দির আর মণ্ডপগুলোতে চলে কুমারী পূজা। সকাল থেকেই পূজা দেখতে মণ্ডপ আর মন্দিরে উপচে পড়া ভিড় ছিল ভক্তদের। উল্লুধ্বনি, শঙ্খ সুরে রাজশাহীতেও জমে ওঠে মহাষ্টমীর আয়োজন। নগরীর ত্রিনয়নী ও টাইগার মন্দিরে দেবী রূপে বসানো হয় 6 বছর বয়সী অধরা দাসকে। পরে মাতৃরূপ কল্পনায় তাকে পূজা দেন ভক্তরা। কুমারী পূজার আয়োজনে ময়মনসিংহে রামকৃষ্ণ আশ্রম ও মিশনে ঢল নামে ভক্তদের। 9 বছর বয়সী আরাধ্য শ্রেয়াকে বিশুদ্ধ নারীর রূপে কল্পনা করে পূজা দেন ভক্তরা। ঢাক, ঢোল আর উল্লুধ্বনিতে মুখরিত হয় দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম গছাহার মণ্ডপ। দিনভর মন্ত্র পাঠের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেন কুমারী মায়ের চরণে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় শঙ্খ, ঘণ্টা আর উল্লুধ্বনির মধ্য দিয়ে মহাষ্টমীর আচারে পূর্ণতা পায় মন্দির মণ্ডপ। সন্ধ্যা আরতি এবং শেষে মাকে ভোগ নিবেদন আরোটা করা হবে। এইভাবে আমাদের আজকে সপ্তমী পুজোটা করা হবে। অঞ্জলি প্রদানের মাধ্যমে আমরা মায়ের আরাধনা করছি এবং আমরা প্রত্যাশা করি আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সবার মনের বাসনা পূর্ণ হোক, মা সবার মনের বাসনা পূর্ণ হোক, সবাইকে সুস্থ রাখুক, এটাই মার কাছে যাওয়া। সপ্তমী পূজার অঞ্জলি দেওয়া হয়েছে, সবকিছু খুব ভালোভাবেই পূরণ হলো। কিছু মঙ্গল মতো থাকে, পুরাটা বছর যেন আমরা স্বামী, সন্তান, পরিবার সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। আমরা সকলেই মিলে এক অপরের ভাবে নতুন বাংলাদেশে আমরা সবাই একসঙ্গে বাংলাদেশটা গড়ে তুলব, যেখানে ধর্ম বা বৈষম্য থাকবে না। পূজায় বিঘ্ন ঘটাতে পুরাতন ও নকল ভিডিও পুনরায় ছেড়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে। পুলিশ সাইবার অ্যাকশন নিচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টারে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী কড়া পাহারায় রয়েছে। সম্প্রীতি নষ্টের চেষ্টা বা নির্যাতনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা ঠেকাতে পুলিশ সতর্ক বলেও জানান আইজিপি। এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর মধ্যে ছোটখাটো যে কোনো ইস্যুতেই আমরা সাথে সাথে সেখানে গিয়েছি। পূজা কমিটির তরফ থেকে হোক অথবা আপনাদের তরফ থেকে হোক অথবা অন্য যে কোনোভাবে খবর পেলেই আমাদের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে যান। ইলেকশনের ব্যাপারে আপনারা যেটা কি বলতে চাচ্ছিলেন, ইলেকশনে আমি মনে করি যে আমাদের যে প্রস্তুতি, এটা আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, মানে উই আর ইন দি প্রসেস। আমরা শুরু করেছি এবং এটার মধ্যে একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের 1,50,000 পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণটার ব্যাপারে আমাদের এই সময় যে ট্রেনিং আছেন। শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিত করতে শাহিনবাগের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুস। এ সময় তিনি প্রধান পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। মাঠ পর্যায়ের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বিনিময় করেন এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা দেন। পূজা মণ্ডপ সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।
বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। ৩টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন বা সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,১০,০০০ টাকা, আর ২৭,০০০ টাকা বাড়িয়ে সাধারণ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৫,৫০,০০০ টাকা, আর বিশেষ বা সর্বোচ্চ প্যাকেজের মূল্য দাঁড়িয়ে ধার্য করা হয়েছে ৭,৫০,০০০ টাকা, যা গতবারের তুলনায় ৫১,০০০ টাকা বেশি। এর আগে সোমবার সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের ঘোষণা করা হয়, যেখানে সবকটি প্যাকেজের মূল্য কমানো হয়েছে। বিশেষ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য ৭,৫০,০০০ টাকা, সাধারণ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য ৫,৫০,০০০ টাকা, সাশ্রয়ী হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য ৫,১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের খাবার খরচ প্যাকেজের বহির্ভূত থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে খাবারের মূল্য প্রতিটি প্যাকেজে অন্তর্ভুক্ত। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। আতপচালের মজুতে কিছুটা ঘাটতি থাকায় মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমদানি করা গেলে চালের ঘাটতি কমে আসবে এবং চাহিদা পূরণও সম্ভব হবে বলেও মনে করেন তিনি। দ্রব্যমূল্যের দাম কিছুটা কমেছে, বাজারও স্থিতিশীল বলে মনে করেন তিনি। বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন একটা আমি আর্টিকেল দেখলাম যে না কোনো গতি হয়। আমরা অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিসও কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশা অনেক। এই সরকারকে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জুলাই মঞ্চের। মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান বক্তারা। এ সময় বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা, সংগঠক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ। তারা বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে তা পূরণে ব্যর্থ হয়েছে এই সরকার। বিচার ও সংস্কারের দাবি জানিয়ে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যারা সরকার গঠন করবে, সেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপ্পুর মাধ্যমে শপথ যেন না নেয়। চুপ্পুকে দ্রুত অপসারণের দাবিও করেন তারা। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের ষড়যন্ত্র আরও আগেই শুরু হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এই ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হৃদরোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে যাত্রা শুরু হলো কার্ডিয়াক সেন্টারের। হৃদযন্ত্রের জটিল সমস্যা নিরসনে এই সেন্টারে কাজ করবেন দেশের বরেণ্য চিকিৎসকরা। বিশ্ব হার্ট দিবসে রাজধানীর মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে যাত্রা শুরু করে কার্ডিয়াক সেন্টার। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনুদ্দিন হাসান রশিদ বলেন, উন্নত চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার চালু করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মহসিন আহমেদ সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। বগুড়ায় ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। দুপুরে জেলার কাহালু উপজেলার মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, পুকুরে মাছ চাষের জন্য নিহত যুবদল নেতা ওই এলাকায় যান। কিছুক্ষণ পরই একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান তিনি। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। ক্ষোভ প্রকাশ করেন তারা। বলেন,
তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ধারণা পুলিশের। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর আছে বিজিবি বলে জানিয়েছে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। মঙ্গলবার দুপুরে জেলার আখাউড়া উপজেলার রাধানগর এলাকায় শ্রী শ্রী রাধা মাধব আখড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। আখাড়া ও বিজয়নগর উপজেলার ভারত সীমান্তবর্তী ৩৮টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বেজ ক্যাম্প স্থাপন করেছে বিজিবি জানায়, পূজা মণ্ডপে প্রতিদিন বিজিবির ৪টি টহল দল পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে। পাশাপাশি হবিগঞ্জের মাধবপুরের পূজা মণ্ডপগুলোতে এখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে বিজিবির অধিনায়ক জব্বার আহমেদ সীমান্তবর্তী অন্যান্য পূজা মণ্ডপ পরিদর্শনে যান। ৩৮টি পূজা মণ্ডপ আমরা সার্বক্ষণিক টহল এবং পাহারার মধ্যে রেখেছি এবং এখানে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিকিউরিটির লিড রোলে বিজিবি থাকার কথা এবং আমরা সেই লিড রোলটি পালন করছি। দীর্ঘদিন পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা কাটিয়ে ১ অক্টোবর থেকে ফের উন্মুক্ত হচ্ছে বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন কেন্দ্র। জেলা প্রশাসক শামীম আরা রিনি গণমাধ্যমকে এর সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত করতে এর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। এর আগে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর তৎপরতা বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলার রুমা ও থানচি উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ করে দেয় প্রশাসন। কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন থেকে দূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশি 2টি ট্রলার সহ 14 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। সকালে 2টি ট্রলার সহ 14 জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌর ট্রলার মালিক সমিতির সভাপতি সাজিদ আহমেদ। তবে ধরে নেওয়া জেলেদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছে। স্থানীয়রা জানান, ট্রলার 2টিতে 7 জন করে মোট 14 জন জেলে ছিল। এই ঘটনা নিয়ে বিজিবি ও কোস্ট গার্ডের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসন জানায়, বিষয়টি বিজিবি ও কোস্ট গার্ডের সংশ্লিষ্টদের অবহিত করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তামিলনাড়ুর এন্নোরে নির্মাণাধীন একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ ধসে পড়ে 9 শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহত শ্রমিকদের দুর্ঘটনাস্থল চেন্নাইয়ের স্টেনলি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত শ্রমিকরা আসাম থেকে এসেছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারের জন্য 2 লাখ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টেলিনো নিহত শ্রমিকদের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন এবং মরদেহগুলো নিজ নিজ রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ইন্দোনেশিয়ায় একটি নির্মাণাধীন ধর্মীয় স্কুলের ভবন ধসের ঘটনায় প্রাণ হারিয়েছে একজন। এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত 80, নিখোঁজ এখনও রয়েছে 38 জন। রয়টার্স জানায়, সোমবার দেশটির জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরের ঘটনাটি ঘটে। এ সময় প্রার্থনা করছিলেন স্কুলের শিক্ষার্থীরা। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন বিভাগ জানায়, স্কুল ভবনটির 4র্থ তলার নির্মাণ কাজ চলছিল। সংস্থাটির অভিযোগ, ভিত্তি অনুযায়ী 4র্থ তলা সম্প্রসারণের কোনো অনুমোদন নেই ভবনটির। এদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে ইন্দোনেশিয়ার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 102 জনকে। পানীয় বিদ্যুতের সংকটে জেনজিদের বিক্ষোভের মুখে মাদাগাস্কারে
সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার তৃতীয় দফায় আন্দোলনের নামে দ্বীপ রাষ্ট্রটির ছাত্র জনতা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তাদের এই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আন্তানানারিভোর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি, পেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী হামলায় আহত হন বেশ কয়েকজন। লাগাতার বিদ্যুৎ বিভ্রাট ও চরম লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভে দানা বাঁধে। বেশ কয়েকদিন ধরেই বাসিন্দারা 12 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। গেল 25 সেপ্টেম্বর শুরু হওয়া বিক্ষোভ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 22 জন, আহত আরও অনেকে। আফগানিস্তান জুড়ে এক সপ্তাহ ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধ রাখার পর এবার টেলিকমিউনিকেশন বন্ধের ঘোষণা দিয়েছে তালেবান সরকার। এছাড়াও সংযোগ বিঘ্নিত হচ্ছে মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট সেবাও। স্থানীয় সময় সোমবার রাত থেকেই একাধিক নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এবং টেলিফোন সেবাও প্রভাবিত হয়। এতে দেশটিতে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট তৈরি হয়। কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অন্তত 8টি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 5টার দিকে ফাইবার অপটিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। মঙ্গলবার সকাল থেকে এ সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশে থাকা আফগানরাও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও অভিযোগ রয়েছে। তবে এখনও এই বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বহিঃশক্তি আক্রমণ প্রতিরোধে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করার বিশেষ ক্ষমতা থাকবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর হাতে। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের হুমকি মোকাবেলায় যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত বলেও জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। দেশটির সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি করলে তা 90 দিন বলবৎ থাকবে এবং পরবর্তীতে আরও 90 দিনের জন্য তা বাড়ানো যাবে। এই ডিক্রির মাধ্যমে সরকারি পরিষেবা ও বিভিন্ন শিল্পের নিয়ন্ত্রণ থাকবে সামরিক বাহিনীর হাতে। সেই সঙ্গে দেশের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা মিলিশিয়াকে সক্রিয় করার অনুমতি দেওয়া হয়। আগস্টের মাঝামাঝি থেকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক নৌবহর মোতায়েনের মধ্যে এই পদক্ষেপ নিল ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, যদিও স্পষ্ট করে কিছু জানায়নি তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার এক সূত্রে জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোর বিষয়ে আলোচনা করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপ। সংগঠনটির প্রধান জানান, গাজা উপত্যকাকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প। প্রস্তাবটি গ্রহণে হামাসের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট বা ফ্যামিলি রুটে স্থায়ী হওয়ার ক্ষেত্রে ইনডিফিনিট লিভ টু রিমেইন ILR এর জন্য 5 বছর পরই আবেদন করতে পারবেন প্রবাসীরা। যুক্তরাজ্য সরকারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম টাইমস। দীর্ঘদিন ধরেই আলোচিত এই বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন যুক্তরাজ্যে থাকা বিভিন্ন অভিবাসী কমিউনিটি। স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ILR রুট 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি আরও বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন। এসব বিষয় নিয়ে কনসালটেন্ট শুরু হবে শিগগিরই। টাইমসের খবর অনুযায়ী যারা অলরেডি ILR রুটে রয়েছেন তারা প্রস্তাবিত পরিকল্পনার বাইরে থাকবেন। ILR আবেদনের সংখ্যাটি প্রায় 8 লাখের উপরে, তবে আইন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার খেলার খবর। বিসিবি নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় 15 ক্লাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
দুর্নীতি দমন কমিশনের তদন্তে নাম আসা তামিম ইকবালের ওল্ড ডিওএইচএস ইফতেখার মিঠুর ভাইকিংস ক্রিকেট একাডেমি সহ 15 ক্লাবের কাউন্সিলররা অংশ নিতে পারবেন না আসন্ন এই নির্বাচনে। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। রিটার্নিং অফিসার যে 3টা নমিনেশন পেপার বাতিল করেছিলেন, সেই 3টা নমিনেশন পেপার থেকে আমরা 2টি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি, আর একটি বাতিলই রয়ে গেছে, কারণ সেখানে প্রপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল, যে প্রার্থী ওনাদের প্রপোজার সেকেন্ডারকে আনতে পারেননি। এশিয়া কাপে ভালো কিছু করার সুযোগ থাকার পরও সুপার 4 থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দলের এমন খারাপ পারফরম্যান্সে দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। আজ ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে তিনি লেখেন, এশিয়া কাপের দল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। এজন্য সমর্থকদের কাছে ক্ষমা চান লিটন দাস। নিজের খেলা নিয়েও এই ব্যাটার লেখেন, সুপার 4-এ ভারত ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ 2টি ম্যাচে খেলতে না পারা ভীষণ কষ্টকর। লিটন আরও যোগ করেন, আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও তিনি থাকতে পারবেন না। এই যন্ত্রণা অনেকদিন তাকে তাড়িয়ে বেড়াতে হবে বলে পোস্টে তিনি উল্লেখ করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। এই সিরিজেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান মাসুদ। যদিও টেস্টে অধিনায়কত্বের রেকর্ড ভালো নয় তার। 12 ম্যাচে দলের দায়িত্ব পালন করে অধিনায়ক পাকিস্তানকে মাত্র 3 জয় এনে দিয়েছেন শান। টপ অর্ডারে দলে আছেন আবদুল্লাহ, শফিক, ইমাম উল হক। মিডল অর্ডারে থাকছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কামরান, গুলাম, সাউদ শাকিল, নাজির ও টি-20 অধিনায়ক সালমান আলী আঘা। 5 স্পিনারের সাথে পেস ইউনিটের দায়িত্ব পালন করতে দলে ডাক পেয়েছেন আরও 4 জন। এখন থেকে বিদেশি টি-20 লিগে খেলতে পারবে না পাকিস্তানি কোনো ক্রিকেটার। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল হারার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার এনওসি সাময়িকভাবে স্থগিত করেছে। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সায়েদ ক্রিকেটার ও এজেন্টদের একটি চিঠি পাঠান। সেখানে জানানো হয়, নতুন কোনো আদেশ না আসা পর্যন্ত বিদেশে খেলতে যেতে এনওসি কার্যকর হবে না। কেন এমন সিদ্ধান্ত এসেছে তার সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। এনওসি কবে পর্যন্ত স্থগিত থাকবে, কোনো ছাড় দেয়া হবে কিনা, এসব বিষয় নিয়েও কোনো নির্দেশনা আসেনি। আসন্ন বিগ ব্যাশ লিগে খেলবেন পাকিস্তানের 7 ক্রিকেটার। তাদের মধ্যে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো ক্রিকেটাররা। এনওসি না মিললে অস্ট্রেলিয়ান লিগটিতে পাক ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। নেটে বল করার সময় মিচেল ওউনের সোজা শটে ডান কবজি ভেঙে যায় তার। এরই মাঝে ম্যাক্সওয়েলকে দেশে পাঠানো হয়েছে। কয়েকদিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন তিনি। অস্ট্রেলিয়া দলের মেডিকেল টিম আশা করছে দ্রুতই সেরে উঠবেন এই অলরাউন্ডার। তবে 29 অক্টোবর থেকে ভারতের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে ম্যাক্সওয়েলের খেলা অনিশ্চিত। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিগ ব্যাশ দিয়ে ফিরবেন তিনি। ম্যাক্সওয়েলের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন সিডনি সিক্সার ও নিউ সাউথ ওয়েলসের উইকেট কিপার ব্যাটার জশ ফিলিপ। বৃষ্টির বাধায় ঠিকভাবে প্রথম দিনের অনুশীলন করতে পারেনি জাতীয় দলের ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই পর্বে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। সে লক্ষ্যে মঙ্গলবার বিকেল 4:30 থেকে মাঠের অনুশীলন শুরুর কথা ছিল ফুটবলারদের। তবে বৃষ্টি ও বজ্রপাতের কারণে আধা ঘন্টা পরে জাতীয় স্টেডিয়ামে পৌঁছায় জামাল তোপুরা। এরপর মাঠে নামলেও কিছুক্ষণ পরই ড্রেসিং রুমে ফিরেন হ্যাভিওয়ের ক্যাবরেরার শিষ্যরা। বৃষ্টির কমলেও
আর অনুশীলন করেনি বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্যন্ত হালকা স্ট্রেচিং করে হোটেলে ফিরেছেন জামাল ভুঁইয়ারা। এদিকে ইতালি থেকে দেশে ফিরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। শেষ করছি এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।